শুভ সকাল সবাইকে। কেমন আছো? ভালো? আমি আশা করছি ভালো আছো এবং দোয়াও করছি তোমরা যেন ভালো থাকো। আচ্ছা, আমি আবার চলে আসছি তোমাদের সাথে আজকে একটা নতুন অধ্যায় পড়ার জন্য। সবাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা বের করো। বের করে 42 পেজ বের করো, 42 নাম্বার পেজ বের করো। দেখো একটা অধ্যায় চলে আসবে, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। পেয়েছো? 5 নাম্বার অধ্যায়। আচ্ছা, অধ্যায়টার নাম পড়ে কি মনে হচ্ছে? বাংলাদেশ কি? আমাদের দেশ। আর বাংলাদেশের নাগরিক কারা? আমরা। তাহলে এই অধ্যায়ে আমরা পড়বো আমাদের দেশ এবং আমাদের নিজেদের নিয়ে। আমরা কি, আমাদের কেমন হওয়া উচিত, আমরা কি করতে পারি, আমাদের কি করা উচিত, কি করা উচিত না, তাই না? এইগুলো নিয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা, বেসিকটা হচ্ছে আমাদেরকে নিয়ে পড়ছি আমরা এই অধ্যায়। তাহলে শুরু করছি। রাষ্ট্রের উন্নতি নাগরিকের যোগ্যতা ও দক্ষতার উপর অনেকাংশে নির্ভর করে। একটা রাষ্ট্র ভালো হবে না উন্নতর দিকে যাবে নাকি খারাপ হবে, খারাপের দিকে যাবে রাষ্ট্রটা। আমরা যেমন এর আগে পড়েছিলাম উন্নয়নশীল দেশ। আমরা উন্নয়নশীল দেশ কি করে? আমরা এখন উন্নতি করার চেষ্টা করছি, এখনো উন্নত হতে পারিনি। এই চেষ্টাটা কারা করছে? দেশের নাগরিকরা। তারা বিভিন্নভাবে দেশের সাপোর্ট দিচ্ছি কি করে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, যেন দেশটাকে আমরা উন্নয়নশীল দেশ থেকে আধুনিক দেশে বা উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারি। এই যে কাজগুলো, এই কাজগুলি করার জন্য একটা নাগরিকের যোগ্যতা দরকার, একটা নাগরিকের দক্ষতা দরকার। দক্ষতাটা কীরকম, কি করে ভালো করতে হয়, এটা তো আমাকে আগে জানতে হবে। আমি একটা কাজ হাতে নিলাম, যেমন আগের অধ্যায়ের বলা কথাগুলোই চিন্তা করো। আমি একটা কাজ হাতে নিয়েছি বলতে এরকম যে আমি একটা ব্যবসা করার চিন্তা করলাম, বা আমি কৃষি কাজ করব। হ্যাঁ, সেটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। কৃষি কাজ করব। কৃষি কাজ করতে হলে আমাকে আগে জানতে হবে যে একটা কৃষকের কি কি কাজ করতে হয়, কখন ফসল উৎপন্ন হয়, কিভাবে উৎপাদন করতে হয়, কি করে ভালো ফসল উৎপাদন করতে হয়, এই জিনিসগুলো তো আগে আমাকে জানতে হয়। তাহলে এটাই তো দক্ষতা। আমি যখন কোনো একটা বিষয় সম্বন্ধে ভালোভাবে জানবো, বুঝবো, আমি সেই জিনিসের প্রতি দক্ষ হব। তাহলে এখানে সেই কথাই বলেছে যে রাষ্ট্র উন্নত করতে হলে প্রত্যেকটা নাগরিক আগে দক্ষ হতে হয়। যে কোনো একটা কাজ তারা করতে যাবে সেই জিনিস সম্বন্ধে তাদের আগে জানতে হবে, প্লাস তাদের যোগ্যতা থাকতে হবে এই কাজগুলো করার। যেমন একটা কৃষকের যে পরিমাণ পরিশ্রম করতে হয়, এই পরিশ্রম করার যোগ্যতা তো তার থাকতে হবে। সে যদি অনেক রুগ্ন হয়, অসুস্থ থাকে, সে কি কাজগুলো করতে পারবে? জমি চাষ করা, জমিতে পানি সেচ দেয়া, আগাছা তুলে দেয়া, তাই না? ফসল ঠিক করে বাড়ছে কিনা সেজন্য সার দেয়া, এই কাজগুলো করার জন্য তো তার অবশ্যই যোগ্যতা দরকার, শক্তি সামর্থ্য দরকার। ঠিক তেমনি অন্য কাজগুলি করতেও তাদের, সেই লোকদের সেরকম যোগ্যতা থাকতে হবে। এখানে সেই কথাটাই বলেছে যে রাষ্ট্র উন্নত করতে হলে যোগ্যতা ও দক্ষতার সাথে নাগরিকের যে দক্ষতা এবং যোগ্যতা, এটা অনেকাংশে নির্ভর করে। নাগরিক যদি হয় সুনাগরিক, তবে তা দেশের জন্য হবে সম্পদ, আর তা না হলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। সুনাগরিক বলতে কি? সুনাগরিক বলতে কি, কিভাবে একটা নাগরিক বা আমরা সুনাগরিক হতে পারি, ভালো নাগরিক হতে পারি, এই কথাগুলোই এই অধ্যায়টা পুরো ভরে বলা আছে। কি কি করলে আমরা ভালো একজন নাগরিক হতে পারি, দেশের জন্য সম্পদ হতে পারি, কি কি করলে দেশের জন্য খারাপ হবে এবং সুনাগরিক হতে পারবো না আমরা, এই কথাগুলি এখানে আমরা ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, দেশের প্রগতি ও ব্যর্থতা উভয়ই নির্ভর করে নাগরিকের সততা, দক্ষতা, দায়িত্ব, কর্তব্য পালনের উপর। এই জন্য নাগরিকের হতে হবে সুনাগরিক। বর্তমান অধ্যায়ে সুনাগরিকের প্রয়োজনীয় গুণাবলী, এর প্রতিবন্ধকতা, গুরুত্ব ইত্যাদি দিক আমরা জানব। প্রথম হচ্ছে কি, সুনাগরিকের প্রয়োজনীয় গুণাবলী। একজন সুনাগরিক হতে হলে, একজন ভালো নাগরিক হতে হলে আমাদের কি কি গুণাবলী থাকতে হবে সেই জিনিসটা জানবো। এর প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা বলতে কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে যে আমরা যে ভালো কাজগুলো করব, এই কাজগুলো করতে গেলে যে বাধার সম্মুখীন আমরা হব, বা যে বাধাগুলো আমাদেরকে কাজের আটকে দেবে, এইগুলো হচ্ছে প্রতিবন্ধকতা। এই জিনিসগুলির সম্বন্ধেও আমাদের জানতে হবে। তাহলে যখন আমরা একটা কাজ করতে যাব, আমরা বাধাটা খুব সহজে অতিক্রম করতে পারবো।
আচ্ছা, তারপরে হচ্ছে কি সুনাগরিকের যে গুরুত্ব, কেন একজন নাগরিক সুনাগরিক হবে, তার গুরুত্বটা কি? শুধু কি দেশের জন্য একটা মানুষের সুনাগরিক হওয়া দরকার? না, নিজের জন্যও দরকার। যখন আমি সুনাগরিকের মতো এমন কোনো কাজ করব যাতে রাষ্ট্রের উন্নতি হয়, সাথে সাথে আমাদের নিজেদেরও উন্নতি হবে। কি করে? যখন একটা রাষ্ট্র উন্নত হবে তখন তার সাথে সাথে রাষ্ট্রের থেকে আমরা সুযোগ সুবিধা বেশি পাবো। এখন রাষ্ট্র যেই সুযোগ সুবিধা আমাদের দিতে পারছে না, আমরা উন্নয়নশীল দেশ বলে, যখন আমরা উন্নত দেশে পরিণত হব তখন রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের সরকারের জন্য তার নাগরিকের সুযোগ সুবিধার পরিমাণ বাড়িয়ে দেওয়া আরো সহজ হবে। তাহলে কি আমরা আলটিমেটামলি নিজেরাই উপকৃত হচ্ছি, একটু ভালো কাজের মাধ্যমে নিজের উপকারটাই নিজেরা করছি, রাষ্ট্রটাকে সাথে উন্নত করা হচ্ছে, তাই না? তো এই জন্য এরও গুরুত্ব আছে। এই অধ্যায়ের শেষে আমরা কি কি বুঝতে পারবো, সুনাগরিকের গুণাবলীগুলি কি সেটা জানতে পারবো, বাংলাদেশের সুনাগরিক হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো বর্ণনা করতে পারবো, কি কি বাধা আসে সেটা বর্ণনা করতে পারবো, প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের উপায়ও ব্যাখ্যা করতে পারবো, দেশের আর্থসামাজিক উন্নয়নে এই যে এখন চলে আসে অর্থ সংক্রান্ত যে সামাজিক উন্নয়নগুলো, সেগুলো সুনাগরিকের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, সেক্ষেত্রে সুনাগরিকের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, নাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন সম্পর্কে বর্ণনা করতে পারবো, একটা নাগরিকের কি কি অধিকার আছে রাষ্ট্রের প্রতি এবং কি কি দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতি পালন করার জন্য, সেগুলো বর্ণনা করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি প্রথম পড়াটায়, সুনাগরিকের গুণাবলী। সুনাগরিকের কি কি গুণাবলী আছে? 43 নম্বর পেজে দেখো, একটা নাগরিকের সুনাগরিক হতে হলে কি কি দরকার। প্রথমে তার দরকার বুদ্ধি, একজন নাগরিকের বুদ্ধিমান হতে হয়। তারপরে দরকার আত্মসংযম, তিন নাম্বার দরকার বিবেক, ঠিক আছে? একটা দেশের দেশের উন্নয়নের জন্য, দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিকের। কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, সুনাগরিকতা অর্জন করে নিতে হয়। একটা মানুষ প্রথমেই সুনাগরিক হয় না, এই গুণটা তাকে অর্জন করে নিতে হয়। সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, এগুলো অর্জনের মাধ্যমে নাগরিক সুনাগরিককে পরিণত হতে পারে। যারা রাষ্ট্র ও নাগরিক নিয়ে ভাবে, তাদের মতে সুনাগরিক হতে হলে যারা রাষ্ট্র কিরকম চলা উচিত, কিভাবে গেলে ভালো হবে, রাষ্ট্রের উন্নতি হবে, যারা এইসব জিনিসগুলো নিয়ে ভাবে, তাদের মতে একজন নাগরিককে তিনটি মৌলিক গুণের অধিকারী হতে হয়। মৌলিক গুণগুলো কি? বুদ্ধি, আত্মসংযম, বিবেক, বিচার। এই তিনটা জিনিস যদি একটা মানুষের মধ্যে থাকে, সেই মানুষটা সুনাগরিক হয়। সুনাগরিক মানে হচ্ছে, শুধু আমি সুনাগরিক বলবো না, একজন মানুষ এই তিনটা গুণ যদি তার থাকে, সে অবশ্যই একজন আদর্শ মানুষ হিসেবেও পরিণত হয়। আমার বিচার বুদ্ধিতে বলে, একটা মানুষ যদি বুদ্ধিমান হয়, বুদ্ধি খাটিয়ে তখন সে যদি ভালো কাজ কোনগুলো সেগুলো বুঝতে পারে, সেগুলো করে, ঠিক আছে? এবং কোথায় আমাকে ভালোভাবে কাজগুলো করতে হবে, খারাপ কাজগুলো বর্জন করতে হবে, এই বোধ যদি থাকে, এই বিবেক বোধ যদি থাকে, খারাপ কাজগুলো না করার এবং কারো ক্ষতি না করার, অন্যায় না করার, তাহলে এই বিবেক সম্পন্ন মানুষটার মধ্যে আত্মসংযম থাকবে। আত্মসংযমটা কি? যে আমি খারাপ কাজ করব না, মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, অন্যের অপকার করব না, সম্ভব হলে উপকার করব, এবং আমি ভালো মানুষ হিসেবে, একজন আদর্শ মানুষ হিসেবে বাঁচতে চাই। তাহলে এই যে আত্মসংযমটা, খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা এবং এই বিবেক বুদ্ধিটা খাটানো,
তাহলে তুমি চিন্তা করো, তোমার মধ্যে যখন খারাপ কাজ থেকে দূরে থাকার বিবেক বুদ্ধি হবে এবং ওই দূরে থাকার আত্মসংযম হবে, নিজের প্রতি সেলফ বা নিজের প্রতি একটা বিশ্বাস থাকবে যে না আমি খারাপ কাজ করব না, এটা খারাপ, এই বিবেকটা যখন থাকবে তখন তুমি কি একটা আদর্শ মানুষ হবে না, একটা ভালো মানুষ হবে না? ঠিক তেমনি যখন এই বুদ্ধি আত্মসংযমের বিবেক একটা মানুষের থাকবে, তাকে আমি সুনাগরিকও বলবো। ঠিক আছে, সুনাগরিক বলতে আমি একটা আদর্শ মানুষ হিসেবে বলতে পারি। ঠিক আছে, এখন তাহলে আমরা এই জিনিসগুলি একটু বিস্তারিত পড়ি। বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের মূল্যবান সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ বা শিক্ষা অর্জন করা। অতএব নাগরিককে যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে, কারণ বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। এজন্য বাবা মায়ের উচিত সন্তানদের যথাযথ শিক্ষা দেয়া, সরকারের দায়িত্ব উপযুক্ত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। তাহলে আমি বুদ্ধিটা কোত্থেকে পাবো? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে অনেক অনেক কিছু জানে না, অনেক কিছু বুঝে না, তাকে যা শেখানো হয় সে তাই শিখে। তাহলে শিক্ষাটা আমরা এর আগেও পড়েছি, মনে আছে যে শিক্ষাটা শুরু হয় মায়ের কাছ থেকে। মা যখন একটা বাচ্চাকে সত্য বলা শিখায়, কারো ভালো একটা প্রশংসা করা শিখায়, সে কিন্তু তাই শিখে, তাই না? আরেকজনকে সাহায্য সহযোগিতা শিখায়, সে ওই কাজটাই করে। তারপরে ধীরে ধীরে সে কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। স্কুল থেকে সে শুধু নাকি তার পরিবেশ, সারা বিশ্বের মানুষের সম্বন্ধে সে জানতে পারে, বিশ্বে কোথায় কি হচ্ছে, কোথায় কিভাবে এগিয়ে যাচ্ছে, আমরা কি করলে নিজেদের উন্নতি করতে পারবো, সব কিছু স্কুল থেকে শিখতে পারছে। তার বুদ্ধিটা বিকশিত হচ্ছে স্কুলের মাধ্যমে। সেই স্কুলে যদি শিক্ষাটা আদর্শ হয়, ভালোভাবে শিখাতে পারে, তাহলে এই মানুষটা বুদ্ধিমান মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করবে। তাহলে তুমি চিন্তা করো, বুদ্ধি বিকাশের জন্য, একটা মানুষের বুদ্ধিমান হওয়ার জন্য শিক্ষাটা কত প্রয়োজনীয়, তাই না? প্রত্যেকটা মানুষের উচিত শিক্ষা লাভ করা, পড়াশোনা শেখা এবং সেটা ভালোভাবে। ঠিক আছে, বলার জন্য বলা না, ভালোভাবে পড়াশোনা করা, নিজেকে যাচাই করা, আমি কতটুকু জানি, আমি কতটুকু বুঝি। এই বিশ্বের প্রতিটা মানুষ তারা এত উন্নত করেছে, উন্নত দেশগুলোতে দেখো তারা কত উন্নত করেছে, সেখানেও তো সে মানুষরাই করেছে, আমার মতো মানুষ, যার দুটো চোখ আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, দুটো কান আছে, বাট তারা কতটা জ্ঞানী, তারা তাদের জ্ঞান প্রয়োগ করে কত উন্নত করেছে। তাহলে আমি কেন পারবো না? আমি আমার বুদ্ধিটাকে, আমার মেধাটাকে খাটিয়ে আমি কেন সফলতা অর্জন করতে পারবো না? পারবো। আমাকে চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মানুষই চেষ্টার মাধ্যমেই উন্নত করেছে বা নিজেকে প্রতিষ্ঠিত করেছে। চেষ্টা ছাড়া, পরিশ্রম ছাড়া সম্ভব না। এখন তোমরা পরিশ্রম করছো, পড়াশোনা করছো পরিশ্রম করে, তাই না? পড়তে কষ্ট হচ্ছে না, তাও তো পড়াশোনা করছো। এই পড়াশোনাটা কাজে লাগবে যখন তোমরা বড় হবে। এই শিক্ষাটা দিয়ে তোমরা পৃথিবীকে জয় করবে। তাহলে পরিশ্রম তো সবাইকেই করতে হচ্ছে। তোমরা করছো, যারা বড় তারাও করছে। যারা পরিশ্রম করছে না, যারা পড়াশোনা করছে না, তারা তো কখনোই বুদ্ধিমানটা হতে পারবে না। পারবে? তারা প্রথম থেকেই শিক্ষাটা নেয়ই নাই, কি করে করতে হয় তারা জানেই না। তো বুদ্ধিমান হওয়ার জন্য প্রথমেই আমাদের শিক্ষাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই কারণে বাবা মাকে যথার্থ শিক্ষা দেওয়ার ব্যবস্থার কথা বলেছে, সরকারকে এই কথাটা বলা হয়েছে যেন তারা তার নাগরিককে ঠিকমতো সুশিক্ষা দেয়, তাহলে তারা উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করতে পারবে। যেমনটা আমরা নির্বাচনের সময় ভোট দিয়ে থাকি, আমাদের বুদ্ধি খাটিয়ে তো আমরা আদর্শ যে প্রার্থী তাকেই তো ভোট দেব, এই বুদ্ধিটা তো আমাদের থাকতে হবে। এইটার কথাই এখানে বলেছে যে প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালনা করতে পারবে। ঠিক আছে, ওকে। তারপরে চলে যাই আত্মসংযম। আত্মসংযম জিনিসটা কি? সুনাগরিককে আত্মসংযমী হতে হবে। আত্মসংযম নাগরিককে অসৎ কাজ থেকে বিরত রাখে। অসৎ কাজগুলো কি কি? দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব। দুর্নীতি কি? দুর্নীতিটা কি হয়? এই যে আমরা বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ঘুষ খাওয়া হচ্ছে, ঘুষের বিনিময়ে কাজ করে দেয়া হচ্ছে, এইটা হচ্ছে দুর্নীতি, তাই না?
আচ্ছা, তারপরে হচ্ছে কি স্বজনপ্রীতি। স্বজনপ্রীতি কি তোমরা এখন বুঝবে কি না? স্বজনপ্রীতি হচ্ছে যে কোনো একটা কাজ করতে গেলে, ধরো তোমার বাবা কৃষি অফিসে গিয়েছে ঋণ নেওয়ার জন্য। তারা ইয়া কিনবে, ধানের বীজ কিনবে, তার জন্য ঋণ নিতে গেছে। সেখানে দেখা গেল তোমার বাবার পরিচিত কেউ নেই, যে কৃষি অফিসার যিনি ঋণ প্রদান করেন তার কোনো আত্মীয় ওখানে লাইনে আছে। উনি কি করলেন, তোমার বাবাকে রেখে তার সে আত্মীয়কে নিয়ে তার কাজটা আগে করে দিলেন। তোমার বাবাকে বললেন পরে আসেন, যেহেতু উনি পরিচিত না। এই যে তার স্বজনপ্রীতি বলতে এরকম, তার পরিচিত মানুষের প্রতি যে সে তার পক্ষপাতিত্ব করলো, নির্দিষ্ট কাজটা, তার যে কাজটা আগে তোমার বাবাকে ঋণ প্রদান করা, তারপরে পেছনে যে আছে তাকে ঋণ প্রদান করা, সেটা না করে সে তার আত্মীয় যে তাকে আগে নিয়ে এসে ঋণটা দিয়ে দিল, তোমার বাবাকে বলল আগামীকালকে আসেন। এটা হচ্ছে স্বজনপ্রীতি। যে কারণে যে মানুষটা আসলে সেবা পাওয়ার যোগ্য বা তার কাজটা হওয়া উচিত, সেটা না হয়ে আরেকজনেরটা হচ্ছে, যোগ্য মানুষের কাজটা পিছিয়ে যাচ্ছে, এটাকে বলে স্বজনপ্রীতি। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি স্বার্থপরতা। স্বার্থপর কি, নিজের স্বার্থটা আগে দেখা। নিজের স্বার্থটা এরকম হবে, ধরো তোমরা পড়াশোনা করছো, একজন বন্ধু আরেকজনের পড়াটা বুঝিয়ে দেয়, ধরো তুমি বুঝতে পারছো, তোমার বন্ধু বুঝতে পারছে না, তুমি কি করলে, তাকে বুঝিয়ে দিলে, হ্যাঁ এটা এভাবে পড়ো, এটা ওই করে এখন পড়ে লেখো, তাহলে তোমার পড়া মুখস্থ হবে। এই যে তুমি সাহায্য করলে, তাতে কি হলো, তোমার পড়াটা কি কম হয়ে গেল, তোমার বোঝাটা কম হলো? হলো না। বাট যে বুঝতে পারেনি পড়াটা, তার কিন্তু পড়াটা বোঝা হয়ে গেল। শেষে দেখা যাচ্ছে সেও পড়াটা বুঝে নিচ্ছে, তুমিও বুঝতেছো। কিন্তু যদি তুমি স্বার্থপর হও যে না আমি বুঝছি, আমি ওকে কেন বুঝাবো, ও তাহলে বেশি শিখে যাবে, দরকার নাই, আমিই বুঝি, আমি পরীক্ষায় বেশি করে লিখবো, ও লিখবে না, বাদ দাও, থাক। এটা হচ্ছে স্বার্থপরতা। এটা খুবই খারাপ একটা কাজ। আচ্ছা, এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত হবে। তাই আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব নয়। এই যে আমি খারাপ কাজ থেকে দূরে থাকব, আমি কোনো রকম দুর্নীতি করব না, পক্ষপাতিত্ব করব না, স্বার্থপরতা করব না, এই কাজগুলো থেকে দূরে থাকব, এটাই হচ্ছে আত্মসংযম, নিজেকে সংযত রাখা। খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখাই হচ্ছে আত্মসংযম। এই আত্ম হচ্ছে নিজ, আমি নিজে, সংযম হচ্ছে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখা। ঠিক আছে, এই দুটো মিলে হচ্ছে আত্মসংযম। আত্মসংযমের ফলে মানুষ খারাপ কাজ থেকে দূরে থাকে, তাহলে তো অবশ্যই সে ভালো হবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি, আত্মসংযমী নাগরিক নিয়ম কানুন মেনে চলে, অন্যের মতামতকে শ্রদ্ধা করে, দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয়, অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকে, রাষ্ট্রের সার্বিক কল্যাণের জন্য কাজ করে। সুনাগরিকের এই সকল কর্মকাণ্ড রাষ্ট্রের অগ্রগতির জন্য সহায়ক। আচ্ছা, তারপরে হচ্ছে বিবেক বিচার, লাস্ট। বিবেক হচ্ছে আমার কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না, কি করলে ভালো, কি করলে মন্দ, এই জিনিসগুলি বুঝতে পারার ক্ষমতা। বুঝতে পেরেছো আমার এখন কি করা উচিত? কি করা উচিত বলতে, তোমরা এখন ক্লাস 7-এ পড়ছো, তোমাদের এখন প্রধান দায়িত্ব কি? প্রধান দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, তারপরে পড়াশোনার পাশাপাশি বাবা মাকে সাহায্য করা, তাই না? সাথে তার ছোট ভাই বোন বাসায় যদি থাকে, তাদেরকে তোমরা অবশ্যই ভালো কাজগুলো, ছোট ছোট ভালো কাজ শেখাবে, ভালো কথা শেখাবে, তাদের সাহায্য করবে যারা করতে পারছে না। এই যে কাজগুলো তোমরা কিভাবে বুঝতে পারছো যেগুলো করা উচিত? তোমাদের বিবেক থেকে। প্রত্যেকটা বিবেকবান মানুষ দেশের জন্য, সমাজের জন্য সম্পদ, কারণ তার বিবেক সে খাটিয়ে, বুদ্ধি থাকবে, বিবেক থাকবে, সেটা খাটিয়ে সে দেশের এবং নিজের ভালো করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে বিবেক। বিবেকটা কি? বিবেক বিচার বলতে ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যের জ্ঞান। একজন নাগরিককে শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলেই চলবে না, যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটা ভালো না মন্দ, মন্দ কাজটি পরিহার করে ভালো কাজটি করতে হবে। তাছাড়া সমাজ ও রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তাই না? যদি কোনো খুব ভালো ইম্পর্টেন্ট কোনো পদে থাকে, ধরো আমাদের দেশের যে মন্ত্রীরা আছে,
প্রধানমন্ত্রী আছে, তারা যদি কোনটা ভালো কোনটা মন্দ না বোঝে, তাহলে কি হবে? দেশ একদম ধ্বংস হয়ে যাবে। দেশের কোথায় ভালো হবে, দেশের নাগরিকের কোথায় ভালো হবে, এগুলো তাদের তো বিবেক খাটিয়ে চিন্তা করতে হবে, তাই না? বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে বের করে সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলেই তো দেশের নাগরিক লাভবান হবে এবং দেশও উপকৃত হবে। তো এই কথাগুলি এখানে বলেছে, একটা সুনাগরিক যদি এরকম বিচার বিবেক সম্পন্ন হয়, সে যদি কোনো ক্ষমতায় অধিষ্ঠিত থাকে, তাহলে সে ভালোভাবে সেই তার পথটা, তার কাজটা পরিচালনা করতে পারবে, তাই না? সেটাই এখানে বলেছে। আচ্ছা, তাছাড়া সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। অতএব নাগরিক নিজে বিচার বিবেক সম্পন্ন হবে, অন্যদেরও বিবেক বুদ্ধি সম্পন্ন হতে উৎসাহিত করবে। উল্লেখিত গুণগুলো ছাড়াও সুনাগরিকের আরও অনেকগুলো গুণ থাকা দরকার। এগুলো হচ্ছে প্রধান তিনটি গুণ: বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক। এই তিনটি গুণ ছাড়াও আরো অনেকগুলো গুণ থাকতে হয়, যেগুলো হচ্ছে কি হতে পারে বলতো? সুনাগরিককে দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। আমাদের দেশে কিভাবে শাসন হচ্ছে, কি শাসন ব্যবস্থা চলছে, কি আইন কানুন চলছে, এই জিনিসগুলো তাকে জানতে হবে। ঠিক তেমনি অন্যায়ের প্রতিবাদ করার মতো মনোভাব থাকতে হবে। কেউ অন্যায়ভাবে একজন আরেকজনের জমি দখল করে নিচ্ছে, একজন আরেকজনের বাড়ি দখল করে নিচ্ছে, এর যে প্রতিবাদ করার মতো, যে তার বাড়ি জমি দখল করে নিয়েছে তা আমার কি, স্বার্থপর হওয়া যাবে না। আজকে অন্যায়ভাবে তোমাদের পাশের যে জমিটা, সেটা দখল করে নিল কোনো খারাপ লোক, আগামীকালকে যে তোমার জমিটা সে দখল করতে আসবে না, তার কি গ্যারান্টি আছে? তাই কি না? চিন্তা করে দেখো, আজকে সে অন্যজনের জমি দখল করে তার সাহস বেড়ে গেল, এবং তোমরা আশেপাশে যারা ছিলে, তোমরা অন্যায়ের প্রতিবাদ করনি, চুপ করেছিলে, যেটা আমাদের কিছু না, নিজে স্বার্থপর হয়ে থাকলে তখন তার ক্ষতি হলো। পরবর্তীতে সে সাহস যেহেতু তার বেড়ে গেছে, সে তোমাদের জমিটা ধরবে। তখন তুমি চিন্তা করো, যখন তোমাদের জমিটা সে আত্মসাৎ করতে চাইবে, আশেপাশের লোকরা কিন্তু ঠিক তোমার মতোই যখন আচরণ করবে, যে না, এটা আমাদের বিষয় না, আমি করব না, তখন তুমি কতটা অসহায় হবে। একটা অসহায় মানুষের কথা চিন্তা করার সময় নিজে চিন্তা করো, আমি যদি এই জায়গাটায় থাকতাম, আমি যদি এরকম অসহায় হতাম, তাহলে কি হতো? তখন দেখবে তোমাদের নিজেদের মন থেকেই প্রতিবাদ উঠে আসবে, যে না, এটা সম্ভব না, আরেকজনের অন্যায় হচ্ছে, আমি করব না কেন? আমার বিবেক বুদ্ধি আছে, আমার বিচার ব্যবস্থা ভালো আছে, নিজের বিচার করতে পারছি, যেটা খারাপ হচ্ছে আমি এটার অন্যায়ের প্রতিবাদ করব, একটা খারাপ কাজ হতে বাধা দেব। এটা অনেক বড় একটা গুণ একটা মানুষের মধ্যে। এটা সবার মধ্যে থাকে না, অনেকেই থাকে স্বার্থপর, অন্যের ক্ষতি হলেও তার কিছু যায় আসে না। এরকম কখনো হবে না। যেটা অন্যায় তার প্রতিবাদ করবে, তাকে আটকে দেবে, না হয় এই অন্যায় একসময় বাড়তে বাড়তে তো কখন তোমার সাথে হবে, তুমি তখন অসহায়ের মতো বসে থাকবে। তার আগেই অন্যায়ের প্রতিবাদ করো। আচ্ছা, তাহলে হচ্ছে কি, অন্যায়ের প্রতিবাদ করার মতো মনোভাব থাকতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে, আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোভাবের অধিকারী হতে হবে, এবং দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে, যে নিজের স্বার্থ বড় না, আমি আমারটুকু নিয়ে ভালো থাকি, কার কি হচ্ছে আমার দেখার দরকার নেই। একসময় দেখবে তোমার নিজেরটুকুই কখন চলে গেছে তুমি নিজেই বুঝবে না। কারণ যখন তোমরা গ্রামে থাকছো, একজন মানুষ আরেকজন মানুষের সাথে সম্পর্ক যুক্ত। ধরো এখন যে ধান উৎপাদন করছে, সে যদি অন্য, আমি ধান উৎপাদন করতেছি, আমার চালের অভাব হবে না। যে গম উৎপাদন করতেছে, বা আরেকজন ধরো শাকসবজি উৎপাদন করতেছে, তোমরা শুধু চাল দিয়েই চলবে? তোমার শাকসবজি লাগবে না সাথে? আরেকজনের উপর তুমি ডিপেন্ড না? সে তার যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পরোক্ষভাবে তোমার নিজেরও ক্ষতি হচ্ছে কিনা বলো? কারণ ওই জিনিসটা তোমারও দরকার হচ্ছে। চাল যেমন ওই লোকের দরকার হচ্ছে, তার সবজিটাও তোমার দরকার হচ্ছে। আমরা প্রত্যেকটা মানুষই একজন আরেকজনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আরেকজনের যখন ক্ষতি হবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমারই ক্ষতি হবে। সেটা আমরা অনেক সময় এই যে বিচার
বিবেক বিচার খাটিয়ে বুঝতে পারি না, তারা বিবেকহীন মানুষ। ঠিক আছে, তো এই জন্য সুনাগরিক হতে হলে এই 3টা গুণ খুব বেশি দরকার। বুদ্ধি, আত্মসংযম, বিচার বিবেক যদি থাকে, যেমন তুমি তোমার এলাকার উন্নত করতে পারবে, নিজের ভালো করতে পারবে, ঠিক তেমনি দেশেরও সাথে সাথে উন্নত হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা সুনাগরিকের গুণাবলীগুলি জানলাম। সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। উপযুক্ত সার, মাটি এবং পরিচর্যা ছাড়া যেমন একটি গাছ ভালোভাবে বাড়তে পারে না, তেমনি নাগরিকের মধ্যে এসব গুণের অভাব হলে দেশ ভালোভাবে চলতে পারে না। অতএব আমাদের ভবিষ্যৎ নাগরিকদের অবশ্যই এই গুণাগুণগুলো অর্জন করতে হবে, তাহলে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে বিশ্বের বুকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো। ঠিক আছে, এই 3টা গুণ সহ আরো কিছু গুণ আমি বললাম, এগুলো সুনাগরিক ক্ষেত্রে থাকতে হবে। শুধু সুনাগরিক না, একজন আদর্শ মানুষ হওয়ার ক্ষেত্রেও থাকতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাজ প্রথমটা কি, দলে বিভক্ত হয়ে সুনাগরিকের গুণাবলীগুলি লেখো এবং শ্রেণীকক্ষে আলোচনা করো। এই যে সুনাগরিকের গুণাবলীগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই 3টা ছাড়াও আরো ছিল, এগুলো তোমরা নিজেরা আলোচনা করবে এবং সাথে সাথে নাগরিকের গুণাবলী নিজেদের মধ্যেও ধারণ করার চেষ্টা করবে, যেন তোমরা নিজেরা একজন আদর্শ মানুষ প্লাস একজন সুনাগরিক হতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবার পরের পেজে চলে যাচ্ছি। এই সুনাগরিক হওয়ার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা থাকে। এই সুনাগরিক হওয়ার আমরা একজন মানুষকে আদর্শ মানুষ হতে হলে কি কি বাধার সম্মুখীন হতে হয়। ঠিক আছে, কি কি বাধার সম্মুখীন হতে হয় আমরা একটু পড়লে বুঝতে পারবো। 44 নম্বর পেজ দেখো সবাই। সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা, কারণ সুনাগরিকের গুণগুলো পরিবার, সমাজ ও রাষ্ট্রের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আমাদের সমাজে রয়েছে নানা ধরনের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যা। আমাদের দেশে আর্থসামাজিক যেমন অর্থনৈতিক সমস্যা আছে, ঠিক তেমনি রাজনৈতিক সমস্যাও আছে। এই সমস্যাগুলো সুনাগরিক হওয়ার ক্ষেত্রে বাধা দেয়। আচ্ছা, কিভাবে বাধা দেয় আমরা এই সুনাগরিকের প্রতিবন্ধকতাগুলো একটু পড়ি দেখি। নির্লিপ্ততা। নির্লিপ্ততা বলতে কি বোঝাচ্ছে, যে আমরা কোনো কাজ করতে গেলাম, এই যে আমি আমার নিজের কাজটুকু করলাম, কার কি হচ্ছে, কে কিভাবে কষ্ট হচ্ছে, কে কিভাবে কোনো কাজ থেকে বঞ্চিত হচ্ছে, এগুলোর দিকে আমরা খেয়ালই করলাম না। আমরা আমাদের নিজেদের নিয়েই থাকলাম, যে হ্যাঁ আমার হয়েছে, আমার আর আশেপাশে কার কি। ধরো রাস্তায় তুমি যাচ্ছ, একজন ভিক্ষুক, সে খুব গরিব, ভিক্ষা করতে আসছে, সে তো বিপদে পড়েই আসছে, সে আর কিছু করতে পারছে না বলেই আসছে। তুমি যদি খেয়ালই না করো, থাক ভিক্ষুকের মতো, আমি আমার মতো চলতে থাকি, তাহলে তুমি চিন্তা করো, ওই ভিক্ষুকটাকে যদি 2টা টাকা দান করো, তোমার কিন্তু খুব ক্ষতি হবে না। কিন্তু ওই ভিক্ষুক এই 2টা টাকা আরেকজনের 2টা টাকা নিলে সে কিন্তু দুপুরের খাবারটা খেতে পারবে, তাই না? ঠিক তেমনি একটা মানুষকে উদাসীন হলে হয় না, আশেপাশে তাকাতে হয়, আশেপাশের মানুষের দুঃখ কষ্টগুলো দেখতে হয়, তবেই না একটা মানুষ আদর্শ হতে পারে। একটা ভালো মানুষ কাকে বলবো? শুধু কি আমি ভালো, আমি খারাপ কিছু করি না, আমি ভালো, বাট সাথে আমাকে ভালো কিছুও করতে হবে। শুধু খারাপ কাজ থেকে নিজেকে সরে রাখলে হবে না। ভালো কাজগুলো কি কি করতে হবে? আশেপাশে যাও, যে তোমরা তোমার আশেপাশে দেখো, ছোট্ট ছোট্ট কিছু দেখো। ধরো তুমি স্কুলে তোমার টিফিন নিয়ে আসছো, তোমার বন্ধু যে সে অনেক গরিব, আজকে সে টিফিনই আনতে পারেনি, ঠিক আছে, সে লজ্জায় হয়তো চুপ করে বসে আছে, সবাই টিফিন খাচ্ছে, তুমি তোমার টিফিন থেকে ভাগ দাও না, তোমার কি খুব কম হবে? বাট যে টিফিন আনেই নি, সে তো কিছু খেতে পাচ্ছে, সে তোমার প্রতি কৃতজ্ঞ হচ্ছে। এটা হচ্ছে ভালো কাজ। ভালো কাজ করার জন্য অনেক কিছু করতে হয় না বাবা। ভালো কাজ করতে হলে একটা মন থাকতে হয় ভালো কাজে, যে হ্যাঁ আমি ভালো কিছু করতে চাই, এই ইচ্ছা থাকতে হয়, তাই না? তুমি ছোট্ট ছোট্ট কাজ থেকেই দেখবে, করার পরে দেখবে যে আরেকজন কত খুশি হচ্ছে। তোমার কাছ থেকে যখন আরেকজন খুশি হচ্ছে, উপকার পাচ্ছে, এটাই ভালো কাজ। তোমাকে দোয়া দিচ্ছে তুমি ভালো মানুষ হতে পারো, তাই না? দেখো কত ভালো লাগে। আজকে একটা ভালো কাজ করে দেখো, কারো একটু উপকার করে দেখো, কতটা শান্তি লাগে আরেকজনের হাসির মুখে দেখলে। অবশ্যই লাগে। ঠিক তেমনি নির্লিপ্ততা হবে না, সেটা হচ্ছে এরকম, সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলে নির্লিপ্ততা। নির্লিপ্ততাটা কি? বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র্য, কাজে অনীহা। দেশের
নাগরিকদের মধ্যে এ যাবতীয় নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এর ফলে তারা রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না। এমনকি নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব কর্তব্য আছে সেগুলোও করে না। সেটা হতে পারে অলসতা, সেটা হতে পারে যে আমার কাজ ইচ্ছা করছে না, কাজের প্রতি একটা আগ্রহ থাকতে হয়, কাজ করার জন্য একটা আগ্রহ থাকতে হয়, তাই না? সেই আগ্রহটা যদি তাদের না থাকে তাহলে তারা কিভাবে করবে? করে না। সাথে রাষ্ট্রের বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করছে না। এভাবে তো রাষ্ট্রটা পিছিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে ব্যক্তি স্বার্থপরতা। আমি একটু আগেও এই কথাটা বলেছি যে একটা মানুষকে স্বার্থপর হলে হবে না, তাকে নিজের স্বার্থের সাথে সাথে, নিজের ভালো চিন্তা করার সাথে সাথে আশেপাশে তোমার এই পরিবেশের মানুষগুলো কে কিভাবে আছে এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে। যদি তুমি এগুলো নিয়ে ভাবো, তাদের জন্য কিছু একটা করো, খুব অল্প কিছু, বাট কিছু একটা যদি করো, তাহলে কি তোমার খুব ক্ষতি হবে? হবে না, বাট সেই মানুষটার কিন্তু অনেক উপকার হবে। ঠিক এই কথাই এখানে বলেছে যে যদি তুমি নিজের ব্যক্তি স্বার্থটাকে বড় করে দেখো তাহলে তুমি একজন আদর্শ মানুষ হতে পারবে না। তার মানে হচ্ছে সুনাগরিক হতে পারবে না। এটা অনেক বড় একটা প্রতিবন্ধকতা। নিজের ব্যক্তিগত স্বার্থটা দূরে রাখো। তার মানে এই না যে নিজের ভালো চিন্তা করবে না, নিজের ভালোর সাথে চিন্তা করবে এবং তোমার আশেপাশের পরিবেশে যে তোমাদের এলাকার যত এলাকার মানুষগুলোর ভালো করারও যতটুকু তোমার পক্ষে সম্ভব চেষ্টা করবে, মন মানসিকতা নিয়ে চেষ্টা করবে। তো সেক্ষেত্রে এই স্বার্থপরতাটা তোমার সুনাগরিক হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা। এই কারণে এর ফলে কি হয়, নাগরিক খুব সহজেই দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব হয়ে যায় এই স্বার্থপরতার কারণে। এই কারণেই নির্বাচনে অনেক সময় যোগ্য লোককে ভোট না দিয়ে দলীয় ও ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে ভোট দেওয়া হয়। ভোটের ক্ষেত্রে অনেক সময় কি করে, দাও তোমার পরিচিত কেউ ভোটে দাঁড়িয়েছে, তার চেয়ে যোগ্য বা তার চেয়ে ভালো কেউ ভোটে দাঁড়িয়েছে, তুমি কি করলে, তোমার পরিচিত যে, তোমার আত্মীয় যে হয় তাকে ভোট দিলে। তাহলে এটা কি হচ্ছে? স্বজনপ্রীতি করা হচ্ছে না? যোগ্য প্রার্থীকে রেখে আমি আমার যে স্বজন, আমার যে আত্মীয়, আমি তাকে ভোট দিচ্ছি। এটা কি একটা বিবেকবান মানুষ করবে? করবে না। বিবেকবান মানুষ অবশ্যই দেখবে যে কে যোগ্যতা সম্পন্ন, কে, আমি কাকে ভোট দিলে সে আমার এলাকার জন্য কাজ করবে, দেশে এলাকার মানুষগুলোর জন্য কাজ করবে, আমি তাকে ভোট দেব। এটাই তো একজন বিবেকবানের কাজ। তাহলে যদি আমি স্বজনপ্রীতি করি, স্বার্থপরভাবে নিজেরটা দেখি, তাহলে কি দেশের উপকার হলো? এবং সাথে সাথে দেখা যাচ্ছে তুমি যে এলাকায় থাকছো সেই এলাকারই উন্নতি হচ্ছে না, তাতে তো তোমারও ক্ষতি হচ্ছে, হচ্ছে না? তুমি চিন্তা করে দেখো, স্বার্থপর করে কি নিজের কোনো উপকার হলো? হলো না। মানে তোমাদের সার্বিক অর্থে মনে হচ্ছে যে হ্যাঁ, এই তো আমি আমার পরিচিত প্রার্থীকে ভোট দিলাম, সে ভালো, আমি যদি জিতে গেছে, খুব ভালো হয়েছে, কিন্তু দেখো সে এলাকার কোনো উন্নয়নই করে নাই, তাহলে তুমিও তো সেই এলাকায় থাকতেছো, তুমিও তো সেই উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছ, তাহলে তোমার কি ক্ষতি হচ্ছে না? হচ্ছে। সেটা মানুষ বুঝতে পারে না। আচ্ছা, তারপরেটাই চলে যায় দলীয় মনোভাব। গণতন্ত্র রাজনৈতিক দল ছাড়া চলতে পারে না। ফলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এক ধরনের দলীয় মনোভাব কাজ করে। দলীয় মনোভাব কি? এখানে যেটা বলা হয়েছে যে যখন শাসন ব্যবস্থা থাকে একটা দলের সবাই কিন্তু ভালো না, হতে পারে একটা দলের সবাই ভালো, হতে পারে না, কেউ বেশি ভালো, কেউ মোটামুটি, কেউ কম ভালো, এরকম মিলেই তো একটা দল। তোমাদের ক্লাসের সবাই বাচ্চারাই কি ভালো? কেউ দুষ্টামি করছো না? করছো। কেউ মনোযোগ দিয়ে আমার পড়া শুনছো, আবার কেউ কি করছো, আমার পড়া শোনার কিছুটা চেষ্টা করছো, কিছু দুষ্টামি করছো। এরকম করছো না তোমরা সবাই? সবাই কি আমার পড়া শুনছো? আচ্ছা, আশা করি শুনছো, তাই না? তারপরেও কিছু দুষ্ট আছে, এটা মিলেই তো একটা ক্লাস। ঠিক তেমনি একটা দলের ক্ষেত্রেও তো তাই। একটা দল যখন গঠন হয়, সবাই কি ভালো হয়? হয় না। তাহলে যখন আমি একটা দলকে সাপোর্ট করব, তার মানে কি যে মানুষগুলো দলের মধ্যে ভালো না তাদেরকেও আমি সাপোর্ট করব? একটু কম ভালো আমি কি তাদেরকে করব? যখন নির্বাচনে আমার দল দাঁড়ালো, তখন আমি কি করব? আমি আমার দলকে সাপোর্ট করলাম। আচ্ছা, আমাদের দল জিতে গেল, বিরোধী দল ভালো কোনো কাজের কথা বলল যে এই কাজটা করা দেয়, এলাকার উন্নয়নের জন্য আমাদের এই রাস্তাটা তৈরি করা দরকার, কথাটা তো ভালো, কিন্তু আমি যেহেতু ওই দলের না, আমি তাদের বিরোধী দলের, আমি অবশ্যই তাদের কথা না, আমাদের দরকার নেই কাজ করার, ওরা বেশি বুঝছে, ওদের কাজ করার দরকার নেই,
আমরাই জানি। এটা বলে আমরা চলে আসলাম, বাট এই কাজটা আর হলো না। আলটিমেটামলি কি হচ্ছে, উন্নয়নটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে না। দলীয় মনোভাব ধরে রাখতে গিয়ে বিরোধী দলের ভালো কোনো পরামর্শ বা ভালো কোনো কাজ আমরা খারাপ বলে বর্জন করলাম, তাহলে কি সেটা ভালো হচ্ছে? দেশের জন্য ভালো হচ্ছে? বলো, হচ্ছে না। ঠিক এই কথাটা এখানে বলেছে যে দলীয় মনোভাব যদি বেশি থাকে তাহলে তাহলে হচ্ছে কি, বিরোধী দলের অনেক ভালো কাজকেও তারা সমালোচনা করে বর্জন করে। এই ধরনের দলীয় মনোভাব সুনাগরিক হওয়ার পথে আরো একটি প্রতিবন্ধকতা। আচ্ছা, এবার চলে যাই অজ্ঞতা ও নিরক্ষরতা। অজ্ঞতা কি, অবশ্যই হচ্ছে শিক্ষিত না। অশিক্ষিত মানুষ যারা, তাদের কাছ থেকে আমি অবশ্যই বুদ্ধিমত্তা, বিবেক, আত্মসংযম এই জিনিসটা আমি আশা করতে পারি না। একটা অশিক্ষিত মানুষ যে শিক্ষার, তার মধ্যে শিক্ষার কোনো আলোই নেই, সে জানেই না ভালো কোনটা মন্দ কোনটা, তাই না? সে শিখেই নাই, আমি তার কাছ থেকে সুনাগরিকের গুণাবলী কি করে আশা করি? এটা অবশ্যই হাস্যকর। ঠিক এই কথাটা এখানে বলেছে, অজ্ঞতা নিরক্ষরতা। যখন যখন একটা মানুষ নিরক্ষর হবে, তার কাছ থেকে সুনাগরিক হওয়ার কোনো যোগ্যতাই আমরা আশা করতে পারি না। তাহলে অশিক্ষা একটা প্রতিবন্ধকতা। ঠিক আছে, তাহলে আমি পড়ে দেখি। অজ্ঞ ও নিরক্ষর লোক অনেক কিছুই জানতে ও বুঝতে পারে না। আমাদের দেশে প্রায় 1/3 নাগরিক নিরক্ষর, 1/3 নাগরিকই অশিক্ষিত। যারা লেখাপড়া জানেন তাদের অনেকেই অল্প শিক্ষিত, ফলে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। তাদের উপর রাষ্ট্রের দেওয়া দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে পারে না। অতএব বাংলাদেশে বিপুল সংখ্যক নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে। বুঝতে পেরেছো? আমার কথার সাথে মিলেছে? আচ্ছা, তারপরে চলে যাই ধর্মান্ধতা। ধর্মান্ধতাটা কি? ধর্মান্ধতা হচ্ছে এরকম, আমি আমার ধর্ম পালন করছি। ইসলাম কিন্তু বলে প্রত্যেকটা মানুষ নিজের ধর্ম পালন করবে, তাকে বাধা দেয়া যাবে না, জোর জবরদস্তি করা যাবে না, তাই না? তোমরা নিশ্চয়ই জানো। তাহলে আমি ইসলাম ধর্মের বিশ্বাসী, আমি আমার ধর্মটা বিশ্বাস করছি। আমার বন্ধু যে সে হিন্দু, সে তার ধর্মটা বিশ্বাস করছে, আমি কিন্তু তাকে আমার ধর্মটা জোর করে চাপিয়ে দিতে পারি না, এটা ধর্ম বলে না। ঠিক আছে, প্রত্যেক ধর্মের মানুষকেই সম্মান করতে বলা হয়। এই জিনিসটা আমি কখন জানবো? যখন আমি পড়তে পারবো। এই কথাগুলি আমি জানবো কখন? যখন আমি শিক্ষা অর্জন করব, ঠিক না? ঠিক তেমনি সুনাগরিকতা বিকাশে প্রতিবন্ধকতা একটি বিরাট অন্তরায়। ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে। এই ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে। এ ধরনের পরিস্থিতি দেশের সংহতি, উন্নতি ও প্রগতিকে বিনষ্ট করে। আমি যখন একটা ধর্মের হয়ে আরেক ধর্মের প্রতি বিদ্বেষ করব না, কেন তোমরা এই ধর্ম পালন করবে না, আমারটা বেশি ইম্পর্টেন্ট, আমারটা করো, আমি যখন জোর করে চাপিয়ে দিব, তখন কি হবে? সংঘাত বা বিভেদ তৈরি হবে। এই জিনিসটা, তাহলে তো আমরা মিলেমিশে সমাজে থাকতে পারছি না। পারছি? আমি তার সাথে সংঘাত করলাম, মারামারি করে, ঝগড়া করে আলাদা হয়ে গেলাম, আমার কি তাকে প্রয়োজন নেই চলার পথে? বা আমি সংঘাত বা মারামারি কেনই বা করব? আমার বিবেক বুদ্ধি আছে, আমার আত্মসংযম আছে, কোনটা ভালো কোনটা মন্দ আমি জানি, আমি সেটা বুঝে চলি। তাহলে তো আমার আরেকজনের সাথে দ্বন্দ্ব হবে না, হবে? ঠিক কথাটা এখানেই বলা হয়েছে, ধর্মের প্রতি যদি এত বেশিও ধর্মান্ধতা থাকে, অতিরিক্ত থাকে, তাহলে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী হয়ে সে কি করছে? সংঘাত করছে। তাহলে কি সে সুনাগরিক হলো? হলো না। আচ্ছা, এবার চলে আসি পরেরটা, দাম্ভিকতা। এটি একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য। এর ফলে ব্যক্তি নিজেকে বড় করে দেখে। দাম্ভিকতা কখন হয়? যখন তার, এক হতে পারে সে অনেক বেশি ধনী, দ্বিতীয় হতে পারে সে অনেক বেশি শিক্ষা অর্জন করেছে বাট সুশিক্ষা অর্জন করে নাই। ঠিক আছে, শিক্ষিত ব্যক্তির মধ্যেও দাম্ভিকতা থাকতে পারে যখন তার শিক্ষাটা সুশিক্ষা না হয়ে অশিক্ষা বা কুশিক্ষা হয়, শিক্ষাটা সে ভালোভাবে গ্রহণ করতে পারেনি, তখনই তার মধ্যে দাম্ভিকতা চলে আসে। কিছু আসে তারা অনেক বেশি ধনী, তারা নিজেদের অনেক বড় করে দেখে, সেটা দাম্ভিকতা চলে আসে। এই জিনিসগুলো যদি থাকে তখন অবশ্যই সে সুনাগরিক হতে পারবে না। আচ্ছা, তারপর হচ্ছে সাম্প্রদায়িকতা।
সাম্প্রদায়িকতার ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনেক সময় বিভেদ ও অশান্তি বিরাজ করে, যেমন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর একাংশে নানা ধরনের সহিংসতা দেখা দেয়। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এবং সমাজে সাম্প্রদায়িকতা উদ্ভব হয়। সুনাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে দেশের এ সকল নাগরিককে উদার মনোভাবের অধিকারী হতে হয়। নিজেদের যে সম্প্রদায়টা সেটা হতে পারে ধর্মীয় ক্ষেত্রে বা এলাকা ভিত্তিক। আমার এলাকার মানুষরা যারা আমি অনেক বেশি ভালোবাসি, তাদের মধ্যে আমরা নিজেদের মধ্যে একত্র থাকব, আর বাকি যারা আছে তাদের সাথে আমার ভালোভাবে চলার দরকার নাই। ঠিক তেমনি আমরা ইসলাম ধর্মের, আমরা হিন্দু ধর্মের, আমরা বৌদ্ধ ধর্মের, আমরা আরেক ধর্মের সাথে মিশবো না। নিজেদের মধ্যে নিজেদের সম্প্রদায়ের লোকেদের সাথে আমরা থাকবো। এভাবে যদি চলে তাহলে রাষ্ট্র ভালোভাবে চলতে পারে না, বা এই মনোভাব একজন সুনাগরিকের হতে পারে না। আমি মুসলমান ধর্ম, আমি হিন্দু ধর্মের মানুষের সাথেও মিশবো, খ্রিস্টান ধর্মের মানুষের সাথেও মিশবো। আমি হিন্দু, আমি মুসলমান ধর্মের মানুষের সাথেও মিশবো, খ্রিস্টান ধর্মের মানুষের সাথেও মিশবো। এভাবে মিলে মিশে সাহায্য সহযোগিতার মাধ্যমে একসাথে থাকব। এটাই হচ্ছে সুনাগরিকের চিন্তা, বিবেক তাই বলে, ভালো কাজ এটাই। সো যদি আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা থাকে তাহলে আমরা সুনাগরিক হতে পারবো না, এই মনোভাব থাকলে পারবো না। ঠিক আছে, তারপরে চলে যাই লাস্টেরটা, অর্থনৈতিক অনগ্রসরতা। এটা আমাদের দেশে অনেক বেশি। আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল দেশ, এই কারণে আমাদের দেশের সব মানুষ অবশ্যই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না। অবশ্যই গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। এই গরিব মানুষের সংখ্যা বেশি থাকার কারণে দারিদ্রতা অবশ্যই সুনাগরিক হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। দারিদ্রতার কারণে মানুষ অনেক রকম কাজ করে যেটা বিবেকবান মানুষের পক্ষে করা সম্ভব না, শুধুমাত্র সে দারিদ্রতার কারণেই করছে। এটা অনেক বড় একটা প্রতিবন্ধকতা। ঠিক তেমনি আমি একটু পড়ি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের 50% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দারিদ্র্যের কারণে আমাদের দেশে প্রায় 1/3 লোক লিখতে পড়তে পারে না। এই যে একটু আগে আমরা চলে আসলাম অশিক্ষাটা, এই দারিদ্রতার কারণেই অশিক্ষতাটা বেশি হচ্ছে। কেন পড়াশোনা করতে পারছে না? তাদের কাছে টাকাই নেই। শিক্ষা অর্জন করার চেয়ে তারা মনে করছে যে আমি কাজ করি, কাজ করলে আমার পেটে ভাত আসবে, আমি বাঁচতে পারবো। বাট আমি যদি এখন কাজ না করে পড়াশোনা করা নিয়ে বসি, আমি দুপুরে খেতে পারবো না। কোনটা বেশি ইম্পর্টেন্ট? দুপুরবেলা ভাত খাওয়াটাই তো মনে হয়, তাই না? বাঁচতে হলে খেতে হবে। এই জন্য শিক্ষাটা অর্জন ছাড়া ছোট ছোট বাচ্চাদের তার বাবা মারা বিভিন্ন জায়গায় কাজে পাঠাচ্ছে, একমাত্র দারিদ্রতার কারণে। যদি তাদের কাছে টাকা পয়সা থাকতো পর্যাপ্ত পরিমাণে, তাহলে তো বাচ্চাদেরকে তারা কাজ করতে পাঠাতো না, তারা বাচ্চাদেরকে অবশ্যই স্কুলেই পাঠাতো। তাহলে দারিদ্রতাটা সুশিক্ষা অর্জন করার জন্য একটা বাধা। তাহলে এটাকে আমি কি বাধা? সুনাগরিক হওয়ার ক্ষেত্রেও বাধা ধরতে পারি। আচ্ছা, যেহেতু তারা লিখতে পড়তে জানে না, ফলে তাদের বুদ্ধিমত্তার যথাযথ বিকাশ হয় না, তাদের বিবেকও সঠিকভাবে কাজ করে না, যা সুনাগরিকতা অর্জনের জন্য অন্যতম বাধা। তাহলে এই দেখো কতগুলি বাধা আমরা পড়ে ফেললাম, সাথে সুনাগরিকের গুণাবলী পড়ে ফেললাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক বাবা। তোমরা সুনাগরিকের গুণাবলী এবং সুনাগরিকের যে হতে যে প্রতিবন্ধকতাগুলি, বাধাগুলি, এগুলো বাসায় ভালোভাবে পড়বে। ঠিক আছে, সাথে আমার কথাগুলো মনে করবে, দেখবে পড়াটা ইজি হয়ে গেছে। আর সাথে আজকে এইচডব্লিউটা দিয়ে দিই। এইচডব্লিউটা কি দিব বলো তো? কোনটা হতে পারে? খুব সহজ একটা এইচডব্লিউ দিব, সেটা হচ্ছে
বুঝতে পেরেছো? সুনাগরিক হতে হলে কি কি গুণ থাকা আবশ্যক বলে তুমি মনে করো তাই দেখবে। একজন সুনাগরিকের কি কি গুণ থাকা উচিত এই জিনিসটা তোমরা সুন্দর করে পয়েন্ট আকারে লিখে নিয়ে আসবে। ঠিক আছে? আশা করি এই জিনিসটা তোমাদের জন্য লেখা কঠিন কিছু হবে না। আগামী ক্লাসে এএসডব্লিউটা নিয়ে আমি আলোচনা করব আর পরবর্তী পড়াগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আজকে এই পর্যন্তই বাবা। ভালো থেকো তোমরা সবাই, ভালোভাবে পড়াশোনা করবে। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।